আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কেন্দ্রীয় বাজেট নিয়ে বিশ্লেষণমূলক এক অনুষ্ঠান। কেন্দ্রীয় বাজেট 2025-26 আর্থসামাজিক ক্ষেত্র ও আঞ্চলিক স্তরে এর প্রভাব। নমস্কার শ্রোতাবন্ধু, সবাইকে স্বাগত আমাদের আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানে। শ্রোতাবন্ধু, আপনারা জানেন যে গতকাল সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 অর্থ বছরের এবং তৃতীয় এনডিএর সরকারের প্রথম বাজেট পেশ করেছেন। এই বাজেটের নানা দিক, সাধারণ নাগরিক, মধ্যবিত্ত ও নানান ক্ষেত্রের জন্য আর্থিক বরাদ্দের প্রস্তাব, এর সাথে সামাজিক ও অর্থনৈতিক আঙ্গিনায় এসবের মধ্য দিয়ে কেমন প্রভাব পড়বে আগামী দিনগুলোতে, এই নিয়ে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করতে আজকের এই অনুষ্ঠান। আমাদের সাথে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে রয়েছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক। স্যার, আপনাকে আকাশবাণীর আজকের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ, নমস্কার। এবং আমাদের সঙ্গে রয়েছেন রামঠাকুর কলেজের বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক অর্জুন গোপ স্যার। স্যার, আপনাকেও স্বাগত আমাদের আজকের আলোচনায়। নমস্কার। এবং আমাদের সঙ্গে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক সুজিত চক্রবর্তী মহোদয়। স্যার, আপনাকেও স্বাগত। হ্যাঁ, আপনাকেও আমার নমস্কার। এরই সাথে আমাদের আজকের গোটা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব আমি তুলে দিচ্ছি বিশিষ্ট সাংবাদিক সুজিত চক্রবর্তী মহাশয়ের হাতে। স্যার, আপনি যদি শুরু করেন আমাদের আয়োজন। ধন্যবাদ। এবারে গতকাল যে বাজেট সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি হচ্ছে 12 লাখ টাকা পর্যন্ত আয়করের ছাড়। মধ্যবিত্ত অংশের একটা বড় অংশের লোক, বিশেষ করে যারা স্যালারিড এমপ্লয়ি, তারা ভীষণভাবে উপকৃত হবেন, এটাই আমাদের প্রত্যাশা। এছাড়া সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেকগুলো দৃষ্টান্তমূলক পদক্ষেপ বাজেটে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। আমরা সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করব। আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে কয়েকটি প্রকল্প এই বাজেটে বিশেষভাবে উল্লেখনীয়, তার মধ্যে একটি হচ্ছে আসামের ডিব্রুগড় জেলায় নামরূপে বছরে 12 লক্ষ মেট্রিক টন ক্যাপাসিটির 12.7 লাখ মেট্রিক টন ক্যাপাসিটির নামরূপে ইউরিয়া প্ল্যান্ট হবে। এই ইউরিয়া প্ল্যান্ট থেকে শুধু আসামই নয়, উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যেই উপকৃত হবে বলে আমাদের আশা। এছাড়া বিভিন্ন যে সর্বভারতীয় স্তরে যে প্রকল্প বা বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো নানানভাবে আমাদের ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বসবাসকারী জনগণ নানানভাবেই উপকৃত হবেন। সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আমি প্রথমেই অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিকের কাছে জানতে চাইব যে বাজেটের যে দিকগুলো রয়েছে, সেক্ষেত্রে উল্লেখযোগ্য দিকগুলো সম্পর্কে যদি আপনি আমাদের একটু আলোকপাত করেন। বাজেটের প্রথম যেটা আমার চোখে আসে সেটা আমরা দেখেছি যে অর্থমন্ত্রী ঘোষণা করছেন যে এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে বিকশিত ভারত, এবং এই বিকশিত ভারত করার জন্য উনি 4টি ক্ষেত্রকে জোর দিচ্ছেন এবং 4 স্তরের ভারতীয়দের ওপরে ফোকাস রাখছেন। যে 4টে ক্ষেত্রকে জোর দিচ্ছেন সেগুলো হচ্ছে গিয়ে কৃষি, এমএসএমই, বিনিয়োগ এবং তার সঙ্গে রপ্তানি। আর ওনার কাজ করার লক্ষ্য হচ্ছে গিয়ে কৃষক, যুবক, নারী ও গরিব। স্বভাবতই এই 4 ক্ষেত্র বা 4 শ্রেণীর লোকেদের যদি আমরা সমস্যার সমাধান করতে পারি বা তাদের যদি সুযোগের বৃদ্ধি করা যেতে পারে, সেটা দেশের অর্থ ব্যবস্থার জন্য সেটা সুফলদায়ক, এবং সেই কনটেক্সটেই শুরু করা হয়েছে বা প্রস্তাবগুলো রাখা হয়েছে। কৃষিক্ষেত্রে কিছু বিশেষ ঘোষণার ভেতরে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে একটা ন্যাশনাল মিশন ফর হাই ইল্ডিং সিডস, উচ্চ ফলনশীল বীজের প্রতি একটা ন্যাশনাল মিশন সৃষ্টি করার ওপরে জোর দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে আত্মনির্ভরতার জায়গা থেকে ফোকাস করা হচ্ছে ডাল এই কারণে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের বহু লোক আছে যারা নিরামিষাশী, কিন্তু প্রোটিনের প্রয়োজনের জায়গা থেকে ডাল একটা গুরুত্বপূর্ণ জায়গা পালন করতে পারে, সেইখান থেকে সেটা সাধুবাদ প্রাপ্য। আর তার সঙ্গে নতুন আরেকটি প্রোডাক্টকে প্রমোট করার জন্য মাখনা বোর্ড তৈরি করা হচ্ছে, যদিও মাখনার জন্য হয়তো তার সঙ্গে বিহারের অর্থ ব্যবস্থার একটা ডিরেক্ট কোরিলেশন রয়েছে, তাহলেও মাখনা যদি একটা নতুন প্রোডাক্ট হিসেবে ইন্ডিয়ার ওয়ার্ল্ড মার্কেটের দিকে টার্গেট করতে পারে, সেটাও নিশ্চয়ই কৃষকদের জন্য ভালো ফল আনতে পারে। আর বাকি যেরকম এমএসএমইর জন্য, এমএসএমইর আমার মনে হয় অর্জুন এখানে আরও একটু ডিটেলসে বলবে, এমএসএমইর ক্লাসিফিকেশানে চেঞ্জ করা হয়েছে এবং তার দৌলতে কিছু অ্যাডিশনাল বেনিফিট আসবে, সেটা আমি চাইবো, কারণ সেটা বাণিজ্যের জায়গা থেকে অর্জুনের ডোমেন। আপনাকে ধন্যবাদ। আপনি মহিলাদের বিষয়ে বলছিলেন,
এবারে বাজেটে মহিলা, তফসিলি জাতীয় অংশের মানুষ এবং উপজাতীয় অংশের মানুষ, মহিলাদের জন্য যারা ফার্স্ট টাইম এন্টারপ্রিনার হচ্ছেন তাদেরকে টার্ম লোন 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। এটা একটা নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমি অধ্যাপক অর্জুন বাবুর কাছে আসব। সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, আপনি শিক্ষক অংশের মানুষ, শিক্ষাক্ষেত্রে অনেক পদক্ষেপ সরকার ঘোষণা করেছেন বাজেটে। তার মধ্যে যেমন মেডিকেলে 10,000 সিট বাড়ানো, 5টি আইআইটিকে যে পরিকাঠামো রয়েছে আইআইটিতে, তার পরিকাঠামো বাড়ানোর ফলে প্রায় 6,500 আরও নতুন সিট যোগ হবে। তো মেডিকেলের 75,000 সিট বর্তমানে রয়েছে, সেটা আরও 10,000 যুক্ত হবে। এই শিক্ষাক্ষেত্রে সরকারের যে দৃষ্টিভঙ্গি বা বাজেটে যে সংস্থান রয়েছে, এই বিষয়ে যদি আপনি একটু আমাদের অবহিত করেন। হ্যাঁ, প্রথমেই আমি বলবো যে এবার বাজেটে যে ইন্দ্রনীলদা বলেছেন যে 4টা বিষয়কে বা চার ধরনের জনগণকে গুরুত্ব দেওয়া হয়েছে: গরিব, যুবক, অন্নদাতা এবং নারী শক্তি। তার নিরিখেই পুরো বাজেটের যে খরচ হবে সেটার একটা দিক নির্দেশ করা হয়েছে। তো স্বভাবতই যে জায়গাটা বিশেষভাবে আকর্ষণ করে সেটা হচ্ছে যুব এবং শিক্ষা। আপনি যে জায়গাটায় প্রশ্ন করলেন বা আলোচনার জন্য নিয়ে আসলেন, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এর ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গক্রমে আমরা দেখেছি যে আমরা যখন ইউক্রেনে যুদ্ধ দেখেছিলাম, তখন আমরা জানতে পারলাম যে ত্রিপুরার বা ভারতবর্ষের কত ছাত্রছাত্রী মেডিকেল শিক্ষার জন্য বাইরের দেশগুলিতে নির্ভরশীল। এবং তথ্যগতভাবে যদি আমরা দেখি, বিগত 10 বছরে মেডিকেলের ক্ষেত্রে যে ছাত্রছাত্রীর সিটের সংখ্যা সেটা প্রায় দ্বিগুণ হয়েছে 10 বছর। সম্প্রতি বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট এসেছেন। হ্যাঁ, এবং সেই নিরিখে এবার যেটা বলা হচ্ছে, আগামী 1 বছরের বাজেটে উল্লেখ করা হয়েছে যে 10,000 ছাত্রছাত্রী অতিরিক্ত মেডিকেল নিয়ে পড়াশোনা করতে পারবে এবং লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আগামী 5 বছরে সেটা 75,000 বৃদ্ধি করা। তার মানে দাঁড়াচ্ছে এই পর্যন্ত ভারতবর্ষে মেডিকেল নিয়ে পড়াশোনার জন্য সম্ভবত সিট রয়েছে 1,10,000-এর মতো, এবং সেটা যদি 5 বছরে 75,000 বৃদ্ধি করা যায়, তো খানিকটা চাপ যে মেডিকেলের ছাত্রছাত্রীরা যেটা ফেস করছে সেটা অনেকটা সমাধান হবে। একইভাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে 6,500 সিটের ব্যবস্থা প্রভিশন রাখা হয়েছে। পাশাপাশি সেখানে আমি বলতে চাই যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় এবার প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা কতটুকু আমরা সবাই অবগত আছি, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সিলেন্স এরকম করার জন্য 500 কোটি টাকার একটা বরাদ্দ রাখা হয়েছে, এবং সেটা অবশ্যই শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত হবে। এরপরে যেটা রয়েছে অটল থিঙ্কিং ল্যাব, 50,000 বিদ্যালয়ে এরকম অটল থিঙ্কিং বা থিঙ্কার্স ল্যাব এস্টাবলিশ করা হবে। সেটারও সুফল আমরা হয়তো আগামী দিন দেখতে পাবো। এছাড়া ইন্টারনেট কানেকশন ইন স্কুলস, এই প্রভিশনটা রয়েছে যে অনেক বিদ্যালয়ে ইন্টারনেট ব্রডব্যান্ডের সাহায্যে ইন্টারনেট দেওয়ার ব্যবস্থা করা হবে, এবং সেই সঙ্গে ডিজিটাল বুক ইন ভারতীয় ভাষা, মানে ভারতের বিভিন্ন ভাষায় যে পুরানো আমাদের যে অনেক পুরানো যে সম্পদ রয়েছে, সেই সম্পদগুলিকে ডিজিটাল বুকে কনভার্ট করে কিভাবে সংরক্ষণ করা যায় তার জন্য প্রভিশন রয়েছে। এবং এছাড়া আমরা অবশ্যই বলবো যে পুরো এডুকেশন সেক্টরে হয়তো অর্থ বৃদ্ধির পরিমাণ আরেকটু যদি বেশি হতো, কেন কি জাতীয় শিক্ষানীতি লাগু হয়েছে, তার নিরিখে সাজাতে গেলে আরেকটু অর্থমাত্রা যদি বাড়ানো যায় সেটা আমরা অবশ্যই তাকিয়ে থাকব। পরবর্তী বাজেট বা রিভাইজড বাজেট যখন হবে, সেটা যদি হয় সর্বোপরি শিক্ষাক্ষেত্রের জন্য খুব ভালো হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। আমি আবার অধ্যাপক ভৌমিকের কাছে আসছি। সেটা হচ্ছে আমাদের অর্থমন্ত্রী কালকে বাজেট পেশের বক্তৃতায় বলেছেন যে কৃষিটা হচ্ছে একটা ফার্স্ট ইঞ্জিন, সম্ভবত বলেছিলেন উনি। তো কৃষিক্ষেত্রে যে একটা নতুন স্কিম সম্ভবত নিয়েছেন, সেটা হচ্ছে 100টি জেলা যেখানে প্রোডাক্টিভিটি কম, সেখানে একটা PM ধনধান্যে কৃষি যোজনা উনি ঘোষণা করেছেন, এবং এতে প্রায় 1,70,00,000 কৃষক উপকৃত হবেন বলে জানিয়েছেন। এছাড়া কিষাণ ক্রেডিট কার্ড মাধ্যমে, যে আগে যেমন
মানে বর্তমানে যেমন আছে 3 লক্ষ টাকা লোন দেওয়া, এটা বোধহয় বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। তো এরকম আমাদের ত্রিপুরা বা উত্তর পূর্বাঞ্চল এটা কৃষি নির্ভর, কিভাবে আমাদের এই কৃষক সমাজ এই বাজেট থেকে উপকৃত হতে পারেন বলে আপনি একটু যদি। স্বভাবতই কৃষক এখন কৃষি ক্ষেত্রে উৎপাদনের সঙ্গে ভীষণভাবে জরুরি হয়ে উঠছে গিয়ে তাদের বিনিয়োগটা, কারণ কৃষি ক্ষেত্রে এখন উৎপাদনশীলতা বাড়ানোর জন্যে প্রয়োজন হচ্ছে গিয়ে সঠিক এবং সত্যিকারের বিনিয়োগ। সেই বিনিয়োগ করার জন্যই দরকার হচ্ছে গিয়ে মূলধন, এবং সেইখানে যে কোনো ধরনের যদি ক্রেডিট ফেসিলিটি পাওয়া যায় সেটা সুফল তো আশা করা যেতেই পারে। কিন্তু তার চাইতেও যে পয়েন্ট হচ্ছে গিয়ে এই যে প্রভিশনটা আছে সেই প্রভিশনটা যাতে ইমপ্লিমেন্ট করা যায়, এই জায়গাটা আমার ভীষণভাবে জরুরি, এবং আশা করব যে এই জায়গাটাতেও নজর থাকবে সরকারের। এবং এই কৃষিক্ষেত্রের উন্নয়ন ছাড়া তো আমাদের দেশ চলতে পারে না, কারণ কৃষকদের যদি উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায় তার একটা ইম্প্যাক্ট চলে আসে অন্যান্য ক্ষেত্রের ওপরে, কারণ কৃষিক্ষেত্রের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জড়িত আছে, এবং সেইখানের তাদের কৃষক পরিবারের আয় যদি বৃদ্ধি পায় তাহলেই কিন্তু শিল্পদ্রব্যের প্রতি আয় মানে তার চাহিদা বৃদ্ধি পাবে। অর্থাৎ সেই জায়গা থেকে কৃষকদের উন্নয়নটা স্বভাবতই কাম্য, এবং সরকার অর্থমন্ত্রক এইদিকে যত বেশি নজর দিচ্ছে সেটাকে সাধুবাদ জানানোটা সবাই চাইব। ধন্যবাদ। আমাদের এইবার যে বাজেটে মহিলা কৃষক ছাড়া যুবকদের যাতে তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে বা তারা যাতে নিজেরা আয় উপার্জন করতে পারেন তার জন্য স্টার্ট আপের ক্ষেত্রে 10,000 কোটি টাকা একটা নূতন ফান্ড রাখা হয়েছে। এছাড়া আরও অনেক সুযোগ আছে, আমরা সেই আলোচনায় আসব। তার আগে আমাদের যে মূল যে বিষয়টা ছিল শুরুতে, সেটা হচ্ছে 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়, মানে যারা স্যালারাইড এমপ্লয়ি আছেন আয়করের ক্ষেত্রে। এছাড়া অর্থমন্ত্রী কালকে ঘোষণা করেছেন খুব শিগগিরই সংসদে একটি নিউ ট্যাক্স বিল উনি প্লেস করবেন। এই যে ট্যাক্সের বিষয়গুলো আমরা সবাই কোনো না কোনোভাবে যুক্ত আছি, আমাদের সবাইকেই ট্যাক্স দিতে হয়, নানান ধরনের ট্যাক্স দিতে হয়, আয়কর ছাড়াও অনেক ট্যাক্স আমরা দিই। তো এই বিষয়ে অধ্যাপক গোপ যদি কিছু আমাদের জানতে পারেন। হ্যাঁ, বলছিলাম কর ব্যবস্থা সম্পর্কে যদি প্রাথমিক একটা আইডিয়া আমরা নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। পুরো কর ব্যবস্থাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করকে আমি আরও সহজভাবে যদি উদাহরণ দিয়ে বুঝি, পরোক্ষ কর হচ্ছে আমরা জিএসটি বা কাস্টমস ডিউটি, এটাকে আমরা পরোক্ষ করের আওতায় রাখতে পারছি। তো আমরা স্বভাবতই জিএসটি সম্পর্কে একটা পরিচিতি বিগত কয়েক বছর ধরে হয়েই গেছে। আর প্রত্যক্ষ করের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইনকাম ট্যাক্স বা আয়কর, অর্থাৎ যারা বেতনভোগী বা যারা বিজনেস থেকে রোজগার করে অথবা অন্য কোনো সোর্স থেকে যদি রোজগার করে তারপর আয়কর দিতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে বিষয়টা নিয়ে এবার বাজেটে বেশি আলোচনা হয়েছে, অত্যাধিক আলোচনার বিষয় রয়েছে, সেটা হচ্ছে আয়কর। আয়করের উপর কেন বিষয়টা এত বেশি আলোচনা হচ্ছে তার কারণ হচ্ছে এই যে আপনি যেটা বললেন যে 12 লাখ টাকার বিষয়টা রয়েছে, 12 লাখ টাকার বিষয়টা কিন্তু একটা অংশ মাত্র। মূলত একটা ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব থাকে সেই স্ল্যাবটা লাস্ট ইয়ারে কী ছিল, গত বছর ছিল 3 লাখ টাকা পর্যন্ত নিচে যারা রোজগার করবে তাদের ট্যাক্সের পরিমাণ হবে 0। কিন্তু এবারে 3 থেকে 7 লাখ টাকার যে প্রথম স্ল্যাব ছিল এই স্ল্যাবটাকে পরিবর্তন করা হয়েছে। 4 থেকে 8 লাখ টাকা পর্যন্ত যাদের রোজগার তারা 5% হারে দেবে, 8 থেকে 12 লাখ টাকার উপর রোজগারের জন্য 10%, 12 লাখ থেকে 16 লাখ পর্যন্ত 15%, 16 থেকে 20 লাখ পর্যন্ত 20%, এবং 20 থেকে 24 লাখের উপর 25%, আর 24 লাখ টাকার যদি বেশি রোজগার হয় তাহলে 30%। এরপরে একটা অন্যরকম কন্ডিশন রয়েছে, বলছে ধরুন কারোর রোজগার 7 লাখ টাকা পর্যন্ত গত বছর ছিল, তাদের জন্য কোনো রকম কর ব্যবস্থায় আসতে হতো না। অর্থাৎ এই স্ল্যাবের বাইরে গিয়ে একটা এক্সাম্পশন লিমিট দেওয়া আছে, 7 লাখ ছিল, এই 7 লাখকে বৃদ্ধি করে এই বছর 12 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ এখানে প্যারালাল চিন্তা করতে হবে, শুধু একটা বিষয়কে নিয়ে ভাবলে হবে না। বিষয়টা এরকম না যে কারোর রোজগার যদি 10 লাখ টাকা হয় তাহলে সে এক্সাম্পশন পাবে, ঠিক আছে, 13 লাখ টাকা হলে উনি কত এক্সাম্পশন পাবেন? 13 লাখ টাকা হলে কিন্তু ফ্ল্যাট 12 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন না, এই জিনিসটা বুঝতে হবে। অর্থাৎ
আমার ক্ষেত্রে ধরুন আমার রোজগার 13 লক্ষ টাকা, এর মানে এই না যে আমি শুধু 1 লক্ষ টাকার উপর কর দেব, নট লাইক দ্যাট। বিষয়টা হচ্ছে আমাকে 4 লাখ পর্যন্ত এক্সেমশন, 4 লাখের পরে যতটা রোজগার আছে সমস্ত টাকার উপর কিন্তু আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। অর্থাৎ একটা ছোট্ট একটা সংখ্যা, যে সংখ্যাটা 12 লাখ পর্যন্ত রোজগার, ওনাদের ক্ষেত্রে পুরো এক্সেমশন। সত্যি অর্থে 12 লক্ষ না, 12,75,000, কারণ 12,75,000 থেকে 75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন, এই জন্য 75,000 ছাড় পাবে আর 12 লক্ষ টাকা এক্সেমশন পাবে। সবাই পাবে, সবাই পাবে। এটা আপনার রোজগার যদি 30 লক্ষ টাকাও হয়, 75,000 টাকা ডিডাকশন, এটা গত বছরও ছিল, এই বছরও থাকছে, এটা পাবে। আর আমি কয়েকটা উদাহরণ দিয়ে ধরছি। ধরুন কারোর রোজগার যদি এই মুহূর্তে যদি 15 লক্ষ টাকা হয়, তাহলে গতবারের ট্যাক্স রুলস অনুসারে তাকে 1,30,000 কর প্রদান করতে হবে। কিন্তু নতুন ট্যাক্সে যে পরিবর্তন এসছে, এই জন্য ওনাকে ট্যাক্স দিতে হবে 97,500 টাকা, ইনক্লুডিং 4% সেস। তো এইভাবে মানে যে পরিবর্তনটা হয়েছে, দেখা যাচ্ছে 15 লক্ষ টাকা রোজগারের জন্য এক ব্যক্তির কর সাশ্রয় হচ্ছে প্রায় ধরুন 35-36,000 টাকার মতো। বিষয়টা এরকম না যে 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। যাই হোক, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে টিডিএস এর ক্ষেত্রে সিনিয়র সিটিজেন যারা আছে, ওনাদের ক্ষেত্রে একটা পরিবর্তন আনা হয়েছে এবারে বাজেটে। যে বিষয়টা হচ্ছে, এই পর্যন্ত নিয়ম ছিল যে ওনাদের ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট 50,000 টাকা যদি ক্রস করতো, সেক্ষেত্রে ব্যাংক টিডিএস কেটে রেখে দিত। সেটাকে এখন বৃদ্ধি করে 1 লক্ষ পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ যারা ওল্ড পেনশনার্স বা ইন্টারেস্টের উপর ডিপেন্ডেন্ট, যাদের ব্যাংক সেভিংস আছে, ওনাদের 1 লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্টের উপর টিডিএস কাটা হবে না। আরেকটা বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, এটা হচ্ছে হাউস প্রপার্টির ক্ষেত্রে যারা রেন্ট রিসিভ করে, যারা টেনেন্টস থেকে, ভাড়াটিয়া থেকে, ওদের ক্ষেত্রে 2,40,000 পর্যন্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে কোনো টিডিএস কাটার নিয়ম ছিল না, সেটাকে বৃদ্ধি করে এবার 6 লাখ টাকা পর্যন্ত আনা হয়েছে। আমি এখানে শেষ করছি। বিষয়টা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ অপ্রত্যক্ষ করে যে পরিবর্তনটা আমরা দেখতে পেয়েছিলাম জিএসটির মধ্য দিয়ে, প্রত্যক্ষ করের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন আসবে, সেটা অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়ে রেখেছেন। আগামী সপ্তাহেই পার্লামেন্টে বিল উপস্থাপন করা হবে। হ্যাঁ, ধন্যবাদ। আপনি বিস্তৃতভাবে কর ব্যবস্থা সম্পর্কে বললেন। আমি এবার আমাদের উত্তর পূর্বাঞ্চল বা ত্রিপুরা বিষয়ে ফিরে আসছি। সেটা হচ্ছে, আমরা শুরুতেই বলেছিলাম উড়ান উড়ে দেশকে আম নাগরিক স্কিম, মডিফাইড স্কিম নিয়েছেন। এছাড়া সর্বভারতীয় স্তরে যে সমস্ত অনেক স্কিম নিয়েছেন, সেটার বেনিফিট আমরা উত্তর পূর্বাঞ্চলের মানুষও পাবো। এছাড়া তো আমরা উল্লেখ করেছি আসামের ডিব্রুগড়ে, নামরূপে ইউরিয়া প্ল্যান্ট হচ্ছে। এছাড়া বিহারে ন্যাশনাল ফুড টেকনোলজি ইনস্টিটিউট হচ্ছে, সেটা বেনিফিট আমাদের পূর্ব ভারতের মানুষ পাবে বা পূর্ব ভারতে উপকৃত হবে। তো এই উত্তর পূর্বাঞ্চল বাজেটে কিভাবে বাজেটে উল্লেখ করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, সেই সম্পর্কে আমাদের যদি অধ্যাপক ভৌমিক কিছু বলেন। উত্তর পূর্বাঞ্চলের জন্য রাজ্য স্পেসিফিক ডিক্লারেশন তো সেটা আসামের কথা আপনি বললেন, তবে উত্তর পূর্বাঞ্চলের জন্য একটা বড় মন্ত্রণালয় রয়েছে, ডোনার। হ্যাঁ। সেই ডোনারের জন্য যে বাজেট অ্যালটমেন্ট বা থাকে, ডোনারের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে যে গত বছর যে বাজেট এস্টিমেট দেওয়া হয়েছিল, সেই বাজেট এস্টিমেটে 2024-25-এ এস্টিমেট ছিল 5,900 কোটি টাকার বরাদ্দ ছিল। সেই বরাদ্দটা ভাঙা হয়েছিল ডিফারেন্ট অ্যাক্টিভিটিসে। সেন্ট্রাল সেক্টর স্কিম থাকে, যেগুলো এনইসির মাধ্যমে ব্যবস্থা করা হয়। নর্থ ইস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম থাকে, নেসিডস যেটা থাকে। নর্থ ইস্ট এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট স্কিম হিসেবে থাকে নিডস নামে। স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ থাকে 3টে, বোরোল্যান্ড, কার্বি আংলং এবং ডিমা হাসাওয়ের জন্যে। আর আরেকটা বড় এরিয়া অফ অ্যাক্টিভিটি থাকে পিএম ডিভাইন, প্রাইম মিনিস্টার্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট। তো এই বাজেটে গত বছরের যে বাজেট এস্টিমেট ছিল 2024-25, সেইখানে টোটাল বরাদ্দ ছিল 5,900 কোটি টাকা। আর এই বাজেটের ভেতরে যে রিভাইজড এস্টিমেট আমরা পাচ্ছি, সেইখানে দেখা যাচ্ছে যে বাজেট বরাদ্দ যা ছিল তার চাইতে রিভিশনে উত্তর পূর্বাঞ্চলের জন্য এই মন্ত্রণালয়ের জন্য কিন্তু অ্যালটমেন্ট কমেছে। 5,900টা রিভাইজড হয়ে 4,006 কোটি টাকাতে নেমে এসছে, এবং এই ডিক্রিজটা পিএম ডিভাইনে হয়েছে এবং তার সঙ্গে নেসিডসেও হয়েছে। 2025-26-এর যে বাজেট এস্টিমেট, সেইখানে কিন্তু এস্টিমেট করা হচ্ছে যে পিএম ডিভাইনেও
বরাদ্দ বাড়বে এবং নেসিডসে বাড়বে এবং মোট বরাদ্দ 5,915 কোটি টাকায় যাবে। এবার আমার যেটা আমি চাইবো যে স্বভাবতই উত্তর পূর্বাঞ্চলের জন্য যাতে বরাদ্দ না কমে, যা বরাদ্দ আছে সেটাই যাতে থাকে, রিভাইজড এস্টিমেটে যাতে সেই ধরনের কোনো ধরনের। এই বরাদ্দ বৃদ্ধিটা কি 47.65% বেড়েছে নাকি? আমি মন্ত্রণালয়ের কথা বলছি, আমি ডোনার মন্ত্রণালয়ের কথা বলছি। ডোনার মন্ত্রণালয়ের যদি রিভাইজড এস্টিমেট থেকে চেঞ্জ দেখি তাহলে 4,006 কোটি টাকা হচ্ছে গিয়ে রিভাইজড এস্টিমেট, এখন বাজেট এস্টিমেটে 5,900 কোটি টাকা, অর্থাৎ 1,900 কোটি টাকার ইনক্রিজড। যদি আমি বেসটাকে কমিয়ে 5,915 কোটি টাকা 4,006 কোটি টাকা থেকে, কিন্তু যদি গত বছরের বাজেট এস্টিমেট দেখি তাহলে 15 কোটি টাকার ইনক্রিজ। ওকে, এখন ঘটনাটা হচ্ছে কি, আমি আবারও বলছি, আমি চাইবো না যে ভবিষ্যতের রিভাইজড এস্টিমেটটা যাতে কমে যায়, সেইখানটা আমার একটা কথা। আর সেকেন্ড কথা হচ্ছে কি, আমি গত বছর একটা উত্তর পূর্বাঞ্চলের জন্য ঘোষণা ছিল যে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রিমোটনেসের জন্য কিছু পেমেন্ট ব্যাংক করার জন্য 100টা পেমেন্ট ব্যাংকের টার্গেট নেওয়া হয়েছিল। সেই জায়গাটা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে 4টে রাজ্যের মাধ্যমে 100 জায়গায় 108টা পেমেন্ট ব্যাংক সেট আপ করার প্রসেস চলছে। তার ভেতর অরুণাচলে 50টা, মণিপুরে 18টা, মেঘালয়ে 25টা আর নাগাল্যান্ডে 15টা। তো সেইটা একটা উত্তর পূর্বাঞ্চলের অর্থব্যবস্থাকে সুদৃঢ় করার একটা প্রচেষ্টা, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, একেবারে রিমোট অঞ্চলে। কিন্তু আরেকটা জায়গা যেটা আমি উত্তর পূর্বাঞ্চলের জন্য মানে লোক হিসেবে আমি ভীষণভাবে চাইবো, সেটা হচ্ছে কি, এবার একটা ফোকাস রাখা হয়েছে ট্যুরিজমকে প্রমোট করার জন্য, কয়েকটা স্পেসিফাইড ডেস্টিনেশন ডেভেলপ করার জন্য, 50টা ডেস্টিনেশন। এই 50টা ডেস্টিনেশনের ভেতরে আমি চাইবো বেশ কিছু সংখ্যক যাতে উত্তর পূর্বাঞ্চলে হয়, কারণ উত্তর পূর্বাঞ্চলের অপরচুনিটি অনেক বেশি আছে, এবং তার সঙ্গে আমরা যাতে সেই একদম স্পেসিফিক্যালি, কারণ ট্যুরিজম এমন একটা সেক্টর যার প্রচুর মাল্টিপ্লায়ার লিঙ্কেজ থাকে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় এবং তার সঙ্গে কিন্তু প্রচুর কর্মসংস্থানের সুযোগ থাকে এবং লোকাল এরিয়া ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ থাকে। তো উত্তর পূর্বাঞ্চলের এই জায়গাটা তো ভীষণভাবে থাকছে। এবার উত্তর পূর্বাঞ্চলে আরেকটা জিনিস যেটা আমার মাথায় আসছে, সেটা হচ্ছে গিয়ে আমরা এবারের যে এমএসএমইর ক্ষেত্রে বলা হয়েছে বা এন্টারপ্রেনিয়রদের ডেভেলপ করার জন্য যে প্রোগ্রামগুলো রাখা হচ্ছে, মনে রাখবেন উত্তর পূর্বাঞ্চল থেকে হার্ড ম্যানুফ্যাকচারিং আইটেম সেটা খুব বেশি কম্পিটিটিভ হয় না, কারণ আমাদের ট্রান্সপোর্টেশন খরচটা অনেক বেড়ে যায়। কিন্তু উত্তর পূর্বাঞ্চল কিন্তু সার্ভিস সেক্টরে অনেক বেশি অ্যাডভান্টেজ থাকতে পারে। তো উত্তর পূর্বাঞ্চলে ট্যুরিজম যেরকম আছে সেরকমভাবে উত্তর পূর্বাঞ্চলে আমরা নতুন নতুন ওয়েলনেস সেন্টার, ওয়েলনেস ডেস্টিনেশন ডেভেলপ করা যায় কিনা, সেই জায়গাটা কিন্তু একটু চিন্তাভাবনার জায়গা, এবং এই অঞ্চলের এন্টারপ্রেনিয়রদের কিন্তু এটা একটা সুযোগ আছে। কারণ আমরা যদি সারা দেশে দেখি যে এই ওয়েলনেস সেক্টরে উত্তর পূর্বাঞ্চলের প্রচুর যুবক যুবতীরা সারা দেশে কাজ করছে। এবার সেই জায়গা থেকে এই ওয়েলনেস সেন্টার যদি আমরা উত্তর পূর্বাঞ্চলেই করতে পারি, কারণ উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়া অন্যান্য অনেক জায়গার চাইতে ভালো, যদিও এই আবহাওয়া বা পরিবেশ নিয়েও কিন্তু সচেতনতার বৃদ্ধি হওয়াটা খুব 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 জরুরি, কিন্তু তাহলেও উত্তর পূর্বাঞ্চল অন্য অনেক এলাকার চাইতে এগিয়ে রয়েছে, এবং এই একটি সেক্টর, ওয়েলনেস সেক্টরের মাধ্যমে কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলের অর্থব্যবস্থাকে অনেক ধরনের মানে ইনসেন্টিভ এবং তার ওপরে প্রচুর বিগ পুশ দেওয়া যেতে পারে। ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। পরিষেবার ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে যে নার্সদের ভূমিকা, মানে উত্তর পূর্বাঞ্চলের নার্সদের ভূমিকা কেরল এবং সারা দেশেই খুবই জনপ্রিয়, ভীষণভাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি সময় হাতে থাকে, আমাদের সময় খুব একটা বেশি নেই, আমরা আসবো আবার। তার আগে একটা খুব কর্মসংস্থানের জন্য একটা বড় একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে এমএসএমই। সেই বিষয়ে অধ্যাপক গোপ যদি আমাদের একটু আলোকপাত করেন, কিন্তু আমাদের হাতে খুব বেশি সময় নেই, সংক্ষিপ্ত। আমি অত্যন্ত সংক্ষেপে বলার চেষ্টা করব। তার আগে আমার যে প্রথম যে বলার ছিল যে কর ব্যবস্থা, সেটার সঙ্গে অপ্রত্যক্ষ কর কাস্টমস ডিউটি লাঘব করা হয়েছে 36টা লাইফ সেভিং ড্রাগসের উপর, এবং কিছু মেডিসিনকে এবং কিছু পেশেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামকে এক্সেম্ট করা হয়েছে কাস্টমস ডিউটি থেকে। সেক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর একটু পজিটিভ প্রভাব পড়বে এবারের বাজেটের ফলে। এবার যে প্রসঙ্গে আপনি আসছিলেন, এমএসএমই অর্থাৎ এন্টারপ্রেনার্স, উদ্যোক্তা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কর্মসংস্থানের জন্য, এবং সেখানে ব্যাপক পরিবর্তনের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই পরিবর্তনটা কার জন্য? সেই পরিবর্তনটা হচ্ছে যারা উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন বা যারা উদ্যোগের সঙ্গে যুক্ত হতে চান। সেখানে বলা হয়েছে যে যারা ফার্স্ট টাইম এন্টারপ্রেনার হিসেবে জয়েন বা শুরু করতে চান, তাদের ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত কি করা হবে,
ইনক্লুডিং উইমেন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদেরকে দেওয়ার একটা সংস্থান রাখা হয়েছে। সেই সঙ্গে এমএসএমই, স্মল এন্টারপ্রাইজ, মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে যে আগে ক্রেডিট লিমিট ছিল, লোন দেওয়ার ক্ষমতা মানে নেওয়ার ক্ষমতা ছিল, সেটা 5 কোটি ছিল এমএসএমইর ক্ষেত্রে, সেটা বর্ধিত করে 10 কোটি টাকা করা হয়েছে। স্টার্ট আপের ক্ষেত্রে 10 কোটি থেকে বৃদ্ধি করে 20 কোটিতে নেওয়া হয়েছে, এবং যারা এক্সপোর্টের সঙ্গে যুক্ত এমএসএমই সেই ক্ষেত্রে সেটা 20 কোটি টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এখন আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, কৃষকদের যেমন ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা ছিল, সেটা উদ্যোক্তাদের জন্য কিন্তু এই ক্রেডিট কার্ডের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ওরা সহজভাবেই টাকাটা সংগ্রহ করতে পারে। ধন্যবাদ অধ্যাপক গোপকে। আমরা আলোচনায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে আর সময় নেই। আমরা বাজেটের সমস্ত দিকগুলো হয়তো আলোচনা আসতে সময় অভাবে আমরা আলোচনা করতে পারিনি। আগামী দিনে এই আলোচনা আমাদের অব্যাহত থাকবে, এবং অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বা পরিকাঠামো বা সামগ্রিক ক্ষেত্রে বাজেটে অনেকগুলো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে 36টি ওষুধ, জীবনদায়ী ওষুধকে ছাড় দেওয়া হয়েছে, শুল্কমুক্ত করা হয়েছে। এছাড়া ডে কেয়ার সেন্টার বিভিন্ন প্রায় সব ডিস্ট্রিক্ট হাসপাতালে করা হবে। এরকম অনেক পদক্ষেপ বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে নেওয়া হয়েছে। সত্যি তাই, সত্যি এক চমৎকার বিশ্লেষণ এবং আলোচনা কিন্তু আমরা শুনলাম, কিন্তু সময়ের মধ্যে যেহেতু আমরা বাঁধা, তাই সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়। আমরা 2025-26-এর বাজেট নিয়ে অনুষ্ঠান শেষ করার আগে কৃতজ্ঞতা জানাই আমাদের সকল বিশেষজ্ঞ অতিথিদের। আকাশবাণীর পক্ষ থেকে আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। আপনাকেও ধন্যবাদ। শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন 2025-26-এর কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনামূলক বিশেষ অনুষ্ঠান। বিশেষজ্ঞ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে আলোচনা করেছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক, রামঠাকুর কলেজের বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক অর্জুন গোপ এবং বিশিষ্ট সাংবাদিক সুজিত চক্রবর্তী। শ্রোতাবন্ধু, আশা করি এই আলোচনা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। আপনাদের অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি। সবাই ভালো থাকবেন। নমস্কার।